হ্যাঁ ভাই, ওই লোকটা খুকির বাবা নয়? ওই যে গো, একেবারে একেবারে সামনের সিটে, দেখো না, ওই গদিয়াটা বেঞ্চির মাঝখানটা, ওই যে ওই যে ওই যে ওই যে। হ্যাঁ, তিনিই তো। তা এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন যে সন্ধ্যে থেকে নাকি অফিসে খুব কাজ। কি খুকি, কি হয়েছে? বল মা। ও মা, মা, বাবা বললে আমি তোর বাবা নই। বললে আমি তো তোকে চিনি না বাচ্চা। কার মেয়ে তুই? কোথায় থাকিস? বাবা আমাকে চিনতে পারেনি মা। গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নতুন বউ। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও আমি শুভ। শুনতে থাকুন আজকের গল্প নতুন বউ। শ্রাবণ মাস, আকাশ মেঘে ঢাকা, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। মাধব দত্তমশাই তামাক খেতে খেতে তিনজন বেকার পল্লীবৃদ্ধের সঙ্গে গল্প করছেন। হারান মুকুজ্জে, রাখাল মিত্র আর কেদার চক্রবর্তী। দত্তমশাইয়ের বয়সও 50-এর উপরে উঠেছে। সকালে উঠে গঙ্গা স্নান সেরে আহ্নিক পুজো শেষ করে একটু জল খাবার খেয়ে বৈঠকখানায় এসে বসেছেন। বেলা তখন প্রায় 10টা। পিয়ন এসে তার হাতে দুখানা খামের চিঠি দিয়ে গেল। একই হাতের লেখায় ঠিকানা লেখা, একখানা তার নিজের নামে, অন্যখানা তার মেজ মেয়ে নির্মলা কুমারীর নামে। হুঁকো থেকে কলকেটা খুলে হারান মুখুজ্জের হাতে দিয়ে চোখে চশমা লাগিয়ে দত্তমশাই নিজের নামের চিঠিটা পড়তে লাগলেন। পড়তে পড়তে তার মুখ উজ্জ্বল হয়ে উঠল। তাতে সন্তোষ আর প্রসন্নতার ছাপ ফুটে উঠল। চিঠি পড়া শেষ করে দত্তমশাই হাঁক দিলেন, রামা। বাবু। বৃদ্ধ রামা চাকর এলে তার হাতে মেয়ের নামের চিঠিটা দিয়ে বললেন, তোর মেজ দিদিমণিকে দিয়ে আয়, যা। হারান মুখুজ্জে জিজ্ঞেস করলেন, কার চিঠি হে দত্তদা? মাধব দত্ত বললেন, কলকাতা থেকে মেজ জামাই লিখেছেন, এই দেখো না। চিঠিটা মুকুজ্জের হাতে দিলেন। চিঠির বিষয় প্রতিবেশীদের মধ্যে প্রচার করাই দত্তমশাইয়ের উদ্দেশ্য। তার একটা বিশেষ কারণও ছিল। দত্তমশাই বড় মেয়ের বিয়ে বেশ খরচপত্র করে দিয়েছিলেন, কিন্তু জামাই তেমন সুবিধের হয়নি। মেজ মেয়ে নির্মলার বিয়ে দিয়েছিলেন বলতে গেলে এক কুড়িয়ে পাওয়া গোত্রহীন পাত্রের সঙ্গে। সে পাত্রের বয়সও তখন 30 বছরের কম হবে না। মা বাবা বেঁচে নেই, কলকাতায় মামার বাড়িতে মানুষ হয়েছিল। সে মামা মামিও মারা গেছেন। ছেলেটি তখন কলকাতায় মেসে থেকে দালালি করে রোজগার করত। আয় কম, তাই বিয়ে করে বউকে নিয়ে যেতে পারেনি। আজ 5 বছর বিয়ে হয়েছে। 4 বছর হলো একটা মেয়ে হয়েছে, কিন্তু এতকাল নির্মলা বাপের বাড়িতেই রয়েছে। এতে পাড়ার লোক দত্তমশাইকে ছিছি করত।
জামাই প্রতি মাসে 2-3 বার করে আসে, 2-1 দিন করে থেকে আবার কলকাতায় ফিরে যায়। কিন্তু তাতে কি? লোকে বলে সস্তায় কিস্তি পেয়ে দত্তমশাই চালচুলোহীন এমন জামাই করলেন যে মেয়েটা বাপের বাড়িতেই চিরস্থায়ী হয়ে রইল। স্বামীর ঘর করা আর তার কপালে জুটল না। নির্মলাও এর জন্য লজ্জিত। তার মা ইদানিং মাঝে মাঝে জামাইকে এ নিয়ে একটু গঞ্জনা দিতেও শুরু করেছিলেন। জামাই লিখেছিলেন এতদিনে চাকরিতে তার একটু উন্নতি হয়েছে, আয় বেড়েছে, একটা ছোট বাড়িও ঠিক করেছে। এখন শ্বশুরমশাইয়ের আদেশ পেলে স্ত্রী কন্যাকে এখানে এসে নিয়ে যান। মুকুজ্জে মশাই চিঠিটা পড়তে শুরু করলে দত্তমশাই বললেন, পড়ো না, একটু জোরেই পড়ো। তার ইচ্ছে উপস্থিত বাকি দুজনও চিঠিটা শোনে, যথাসময়ে পাড়ায় একথা রটিয়ে দিক। মুকুজ্জে তখন পড়তে লাগলেন। অসংখ্য প্রণাম জানিয়ে নিবেদন, কলকাতা 9 শ্রাবণ 1332 সাল। আজ একটা সুখবর আপনাকে দেওয়ার জন্য এই চিঠিটি লিখছি। আপনার আশীর্বাদে এতদিন আমার একটু উন্নতি হয়েছে। আমি একটা ভালো চাকরি জোগাড় করতে পেরেছি। আগের দালালি ব্যবসা ছেড়ে দিয়ে গত ইংরাজি 1 তারিখ থেকে নতুন কাজে বহাল হয়েছি। আমার মাইনে আপাতত 150 টাকা হয়েছে। সাহেব খুব অনুগ্রহ করেছেন আর বলেছেন যে কাজকর্ম ভালো করতে পারলে বছর ঘুরলেই আমার মাইনে আরো বাড়িয়ে দেবেন। এতদিনে টাকার অভাবে আমার স্ত্রী কন্যার ভরণ পোষণের কোনো দায়িত্বই আমি নিতে পারিনি। এর জন্য আমি আপনার কাছে নিতান্তই লজ্জিত ছিলাম। এখন ঈশ্বরের কৃপায় কলকাতায় বাস ভাড়া করে স্ত্রী কন্যাকে কাছে এনে রাখতে সমর্থ হয়েছি। মাসে 50 টাকা ভাড়ায় শ্যামবাজারে একটা ছোট দোতলা বাড়িও ঠিক করেছি। এখন যদি আপনার অনুমতি হয় আর পূজনীয়া শাশুড়ি দেবী আপত্তি না করেন, তবে একদিনের ছুটি নিয়ে গিয়ে নির্মলাকে নিয়ে আসি। আগামী 17ই শ্রাবণ ইংরাজি মাসের 1 তারিখ হবে। ওই দিন আমি অফিসে মাইনে পাব। এরপরে শ্রাবণ মাসের মধ্যে একটা শুভ দিন যদি স্থির করে দেন তাহলেই বড় ভালো হয়, কারণ ভাদ্র মাস পড়ে গেলে 1 মাস আবার অপেক্ষা করতে হবে। পূজনীয়া শাশুড়ি ঠাকুরনকে আমার 100 কোটি প্রণাম জানাবেন এবং আপনিও জানবেন আমি ভালো আছি। আপনাদের আদেশের অপেক্ষায় রইলাম। আমার আগের ঠিকানাতেই চিঠি লিখলেই আমি পাবো। ইতি সেবক শ্রী বসন্ত কুমার বসু। পড়া শেষ করে চিঠিটা দত্তমশাইয়ের হাতে ফেরত দিয়ে মুকুজ্জে বললেন, বেশ বেশ, ছোকরা বা হাতুর আছে। 150 টাকা মাইনের চাকরি বাগানো আজকালকার দিনের বাজারে কি অত সোজা কথা? রাখাল মিত্র বললেন, ওরা তো বেশ চালাক চোদ, সে তো আমরা বরাবরই দেখেছি। কেদার চক্রবর্তী বললেন, হ্যাঁ, আরে বেশ বিনয়, চিঠিখানা কেমন বিনয় করে লিখেছে দেখো না। আজকাল ছেলেদের মতো ওই উদ্যত স্বভাবের নয়। তারা হলে মনে করতো নিজের লিগ্যাল ওয়াইফকে নিয়ে আসবো, তার জন্য অত দয়া ভিক্ষা, অত কাকুতি মিনতি কেন? মুকুজ্জে বললেন, বিদ্যা দদতি বিনয়, মূর্খ তো নয়। ছোকরার লেখাপড়ার জ্ঞান আছে, সৎ বংশে জন্মও বোধ হয়, হবে নাই বা কেন বলো? সুযোগ পেয়ে দত্তমশাই বললেন, আহা, সেই জন্যই তো কি ঘটনায় বিয়ে দিয়েছিলাম সবাই তো তোমরা জানো। গঙ্গায় সাঁতার কাটতে গিয়ে নির্মলা ডুবে গিয়েছিল। বসন্ত নৌকায় যাচ্ছিল আর তাই দেখে নৌকা থেকে লাফিয়ে পড়ে নির্মলাকে জল থেকে তোলে। খবর পেয়ে আমি ছুটে গেলাম, পালকি করে মেয়েকে বাড়ি নিয়ে এলাম। বসন্তকেও সঙ্গে করে নিয়ে এলাম। 3-4 দিন তাকে বাড়িতে রাখলাম, যেতে দিলাম না। দেখলাম ছেলেটি রূপে গুণে বিদ্যায় বংশে সব বিষয়ই খুব ভালো। কেবল একটাই দোষ, গরিব। বললে দালালি করে, ভেসে থাকে সামান্য আয়, মা বাবা নেই, বাড়ি ঘর নেই, তাই এতদিন আইবুড়ো আছে। নইলে কুলিন কায়েতের ঘরে 30 বছরের ওরকম ছেলে কি আর অবিবাহিত থাকে? কিন্নিরও ছেলেটিকে বেশ পছন্দ হয়ে গেল। মেয়েও অরক্ষণীয়া হয়ে উঠেছিল।
আমি বললাম, বেশ তো, ও যখন নির্মলার জীবন দান করেছে তখন নির্মলা ওরই প্রাপ্য। বলেই বা গরিব, চিরদিন কি কারো সমান যায়? আমার মেয়ের ভাগ্যে ধন থাকে, জামাই ধনী হবে, আর যদি না থাকে, আমি মস্ত জমিদারের ছেলে এনে বিয়ে দিলেও সে ছেলে বাপের বিষয় পেয়ে দুদিনে বরবাদ করে গরিব হয়ে যেতে পারে, ঠিক কিনা? মুকুজ্জি বললেন, আসল কথা হচ্ছে তাই, অদৃষ্টই মূল, ও ছাড়া আর পথ নেই, যতই যিনি হাঁকু পাকু করুন না কেন। রাখাল মিত্র বললেন, কোন অফিসে চাকরি হয়েছে তা বাবাজি লেখেননি? কোন গভর্নমেন্ট অফিস বোধ হয় নাকি? দত্তমশাই বললেন, তা কি হবে, ৩৫ বছর বয়সে কি কেউ গভর্নমেন্টের চাকরি পায়? কোনো মার্চেন্ট অফিসে হয়ে থাকবে বোধ হয়। যা হোক, বাবাজি এলেই জানতে পারা যাবে। মুগুজ্জে ভাইয়া, ভালো দিন একটা স্থির করে দাও না, দাঁড়াও পাঁজিটা নিয়ে আসি। বলে দত্তমশাই উঠে অন্দরমহলে ঢুকলেন। গিন্নি মেয়ের কাছ থেকে খবরটা আগেই জানতে পেরেছে। কর্তা বললেন, তাহলে একটা দিন ঠিক করে পাঠাই, কি বলো? মেয়েকে নিয়ে যায় না বলে গিন্নি জামাইকে কত গঞ্জনা দিয়েছেন সত্যি, কিন্তু এখন মেয়ের আসন্ন বিচ্ছেদে তার মাতৃ হৃদয় কাতর হয়ে উঠল। গিন্নি বললেন, এই তো পুজো আসছে, 2 মাস পরে পাঠালে হতো না? কর্তা বললেন, এখন যাক না, কিছুদিন পরে তখন মেয়ে নিয়ে এলেই হবে, আমার কলঙ্ক ভঞ্জনটা হয়ে যাক। আচ্ছা, যা ভালো বুঝো তাই করো, বলে গিন্নি পঞ্জিকা বের করে দিলেন। মুকুজ্জি মশাই 21শে শ্রাবণ শুভ দিন বলে ধার্য করলেন। দত্তমশাই বিকেলে সেই মতো জামাইকে চিঠি লিখে দিলেন। আজও আকাশ মেঘে ঢাকা, প্রায় সারাদিনই গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। বৈঠকখানায় তক্তপোষের বিছানায় মাধব দত্তমশাই বিকেলের ঘুম উপভোগ করছিলেন। এমন সময় দেয়ালের ঘড়িতে ঠং ঠং করে 4টে বাজল। সেই শব্দে দত্তমশাইয়ের ঘুম ভাঙল। চোখ খুলে জানালার দিকে তাকিয়ে আকাশের অবস্থা থেকে আরও খানিকক্ষণ ঘুমোনোর লোভে তিনি পাশ ফিরে শুলেন। কিন্তু হঠাৎ মনে পড়ে গেল আজ মেজ জামাই বাবাজি সন্ধ্যার ট্রেনে এসে পৌঁছবেন, তাই রাতের খাওয়ার জন্য একটু বিশেষ আয়োজন করা তো দরকার। তাই তিনি উঠে বসে হাই তুলে 3টে তুড়ি দিয়ে হাঁক দিলেন, তামাক দে। রামাচাকর উঠোনে বঁটি পেতে খচখচ করে গরুর জন্য খড় কাটছিল। সে উত্তর দিল, যাই কর্তা মশাই। এই সময়ে দত্তমশাইয়ের 4 বছর বয়সী নাতনি কমলা নাচতে নাচতে সেই ঘরে ঢুকে বলল, ও দাদু, এখনো ঘুমোচ্ছ? কখন উঠবে তুমি? বেলা যে গেল। দত্তমশাই নাতনিকে কাছে ডেকে তার চিবুকে হাত দিয়ে বললেন, আমি ঘুমোচ্ছি কি উঠেছি তা তুই কি দেখতে পাচ্ছিস রে? হ্যাঁ, তা তো দেখতেই পাচ্ছি, কিন্তু দিদিমা যে বললো বৈঠকখানে গিয়ে তো দাদুকে বল গে। ও দাদু, এখনো ঘুমোচ্ছ? কখন উঠবে তুমি? তবে দিদিমাকে বলিয়ে যাই তুমি উঠেছ। আচ্ছা বলবি, এখন বস না একটু। আজকে আসবে জানিস? জানি বাবা। বাবা আসা অবধি তুই জেগে থাকতে পারবি? বালিকা আগ্রহের সঙ্গে উত্তর করল, থাকতেই হবে তো, বাবা যে আমার জন্য পুতুল নিয়ে আসবে, মাকে লিখেছে। আমি পুতুল দেখবো না? রামা হুঁকো হাতে জ্বলন্ত কোলকে ফুঁ দিতে দিতে প্রবেশ করল। দত্তমশাই হুঁকো নিয়ে বললেন, ওরে রামা, তুই চট করে গঙ্গার ঘাটে যা দেখি। আর সারাদিন ইলশে করি বৃষ্টি হচ্ছে, আজ খুব ইলিশ মাছ উঠবে। জেলেরা এতক্ষণ মাছের নৌকা ঘাটে লাগাচ্ছে,
কেসটা কি মতিলাল কি রামধন, যে জেলের কাছে ভালো ইলিশ মাছ দেখতে পাবি একটা নিয়ে আসবি, বেশ বড় দেখে একটা, বেশ চওড়া রকম। লম্বা সরুঙ্গে মাছ আনিস না যেন, সেগুলো যেন স্বাদই হয় না, বুঝলি? জেলেকে বলিস যে আজ কর্তার জামাই আসছেন, বেশ ভালো মাছ দেয় যেন, কাল সকালে এসে দাম দিয়ে যাবে। আর হ্যাঁ, ওই বাজারে হরিশ ময়রার দোকানে তেমনি বলে যাস এক সের ভালো কাঁচা গোল্লা চাই, বেশ বড় করে যেন মন্ডা বেঁধে রাখে। আসার সময় ডান হাতে ইলিশ মাছ আর বাঁ হাতে সন্দেশ নিয়ে আসবি, বেশ করে ওজন করে নিবি, বুঝলি? বলে রামা চলে গেল। ইতিমধ্যে হারান মুকুজ্জে এসে ব্রাহ্মণের মুকুটি নিয়ে তক্তপোষের ওপর বসেছিলেন। বললেন, আজ যেরকম ইলশে করি বর্ষাচ্ছে, মাছ আজ ভালোই পাবে বোধহয়। তা জামাই কখন এসে পৌঁছাবেন? সন্ধ্যে 7টার গাড়িতে কলকাতায় থাকে। রেলের ইলিশের মুখে ন্যাজে দড়ি বেঁধে ধনু কাকার করে জেলে বেটারা যা বেচে, তাই গঙ্গার ইলিশ বলে সব খায়। আসল গঙ্গার ইলিশ কি বস্তু তাজ বাবাজিকে দেখিয়ে দে। হ্যাঁ, মুকুজ্জে কমলাকে আদর করে বললেন, হ্যাঁ দিদি, তুই নাকি আমাকে ছেড়ে চললি? তোর দাদুকে দিদিমাকে ছেড়ে চলে যাবি, তোর মন কেমন করবে না? সেখানে গিয়ে থাকতে পারবি? বালিকা গর্ব ভরে বলল, খুব পারবো। দত্তমশাই হেসে বললেন, শুনলে মুকুজ্জে? হ্যাঁ রে নেমো খারাপ, এতদিন যা আমরা তোকে বুকে করে মানুষ করলাম, আমাদের ছেড়ে চলে যেতে তোর মনে একটুও কষ্ট হবে না? বালিকা বুঝল কথাটা ভুল করে সে বিফাস বলে ফেলেছে। বড় লজ্জা হল। দাদুর দিকে ফিরে তার বুকের পাকা চুল টানতে টানতে বলল, মনে কষ্ট হবে না, খুব হবে, কিন্তু বেশি দিন তো সেখানে থাকবো না দাদু, আবার শিগগির চলে আসবো, তুমি দেখো। আর তোমার জন্য একটা খুব ভালো পুতুল কিনে আনবো। কলকাতা অনেক পুতুল পাওয়া যায়, হাজার হাজার, লক্ষ লক্ষ, 200-300টা অনেক পুতুল পাওয়া যায়। আমি তোমার জন্য একটা কিনে আনবো, ঠিক আছে? মুকুজ্জে হেসে কমলার গাল টিপে বললেন, তাই নাকি? কলকাতায় আর কি পাওয়া যায় রে? অনেক জিনিস, থিয়েটার পাওয়া যায়, চিড়িয়াখানা পাওয়া যায়, কালীঘাট পাওয়া যায়, আরো কত সব ভালো ভালো জিনিস মা বলছিল, সব আমার মনে নেই। এমন সময় ঝি এসে বাইরে দাঁড়িয়ে বলল, ও খোকে, মা ডাকছে, দুধ খাবি চ। কর্তার দিকে তাকিয়ে ঝি বলল, গিন্নিমা আপনাকে একবার ডাকছেন। চল যাচ্ছি। বলে দত্তমশাই উঠে বললেন, সন্ধ্যার পর মুকুজ্জে আসছো তো? হ্যাঁ, আসবো বই কি, জামাই বাবাজির সঙ্গে দেখা করতে। তা জামাই বাবাজি তো 7টার গাড়িতে এসে পৌঁছাবে। তুমি কি নিজে যাবে স্টেশনে? না, যা জল কাদা, ওই লণ্ঠনাতেই আমাকে পাঠিয়ে দেবো এখন। আচ্ছা, সন্ধ্যার্নিক সেরে আমি তাহলে ওই 8টার মধ্যেই আসবো। বলে মুকুজ্জে বিদায় নিলেন। দত্তমশাইও নাতনির হাত ধরে অন্দরমহলে ঢুকলেন। রাত 8টার পর মুকুজ্জে মশাই লাঠি ও লণ্ঠন হাতে দত্তবাড়িতে এসে দেখলেন বৈঠকখানা ফাঁকা। শুনলেন জামাইবাবু এসেছেন, এখন জল খাবার খাচ্ছেন। মুকুজ্জে মশাই তাই অপেক্ষায় রইলেন। কিছুক্ষণ পর জামাইকে নিয়ে দত্তমশাই প্রবেশ করল। মুকুজ্জে মশাই সসম্ভ্রমে উঠে দাঁড়িয়ে বললেন, কি বাবা বসন্ত, ভালো আছো তো? থাক বাবা, থাক থাক থাক, সুখী হও, সুখী হও। জামাই মুকুজ্জেকে প্রণাম করে বললেন, আজ্ঞে হ্যাঁ, ভালো আছি কাকা। সবাই বসলে মুকুজ্জে বললেন, তোমার তো ভালো চাকরি হয়েছে। তোমার শ্বশুরের কাছে শুনে বড়ই খুশি হলাম বাবাজি। সে দালালি ফালালি ছেড়ে দিয়েছো, ভালোই করেছো। তোমরা শিক্ষিত লোক, ওইসব উচ্চবৃত্তি করে কি তোমাদের পোষায়? তা কোন অফিসে চাকরি হলো? আগে ইংলিশম্যান অফিসে। তাদের কিসের কারবার? ইংলিশম্যান খবরের কাগজ, সাহেবদের কাগজ, খুব প্রতিপত্তি, বড় কাগজ।
বড় বড় ইংরেজ কর্মচারীরা, জজ, ম্যাজিস্ট্রেট, কমিশনার সাহেবেরা পর্যন্ত বেনামে তাদের প্রবন্ধ লেখেন। বটে, মস্ত কাগজ তাহলে। অনেক সব বাঙালি সেখানে চাকরি করে বোধ হয়। বিস্তর। কত মাইনে সব? তা কি ঠিক আছে, ওই 30, 40, 50, 100, 200, যার যেমন পদ আর কি। বটে, তা তোমার পদটি তো তাহলে বড় পদই বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, মানে তুমি যদি আমার একটা উপকার করো বাবা। কি বলুন? মানে আমার মেজো ছেলেটা, বুঝলে তো, তাকে তো তুমি দেখেছো, ওই গেল ম্যাট্রিক ফেল করলো আর কি। কত করে বললাম, ওরে আর একটা বছর পর, আর একটা বছর পর, সে কিছুতেই শুনলো না। সে অবধি ওই বাড়িতেই বসে আছে আর কি। গায়ের সব যত বখাটে ছেলেদের সঙ্গেই তার মেলামেশা, ফুলুট বাজায়, থিয়েটার করে, এই সব নিয়ে আছে। তাকে যদি বাবা সাহেবকে একটু বলে কয়ে তোমার অফিসে একটা ওই ছোটোখাটো কোনো কাজে ঢুকিয়ে দিতে পারো, তবে এই গরিব ব্রাহ্মণের বড় উপকার করা হয় বাবা, বুঝতেই তো পারছ। বলে মুকুজ্জে জামাইয়ের হাত দুটো ধরলেন। বসন্ত বিব্রত হয়ে বলল, আচ্ছা আচ্ছা কাকা, অত করে আমায় বলতে হবে কেন? এখন তো আমাদের অফিসে কোনো কাজ খালি নেই, একটা খালি টালি হলেই আমি চেষ্টা করব বই কি। মুকুজ্জে হাত ছেড়ে বললেন, তাই করো বাবা, তাই করো। আর দেখো, এই তোমার শ্বশুরের সঙ্গে ছেলেবেলা থেকে আমার বন্ধুত্ব, একসঙ্গে পাঠশালায় গিয়েছি। আর সেই সময় থেকেই আমরা দুজনে যাকে বলে ওই ওই হরিহর আত্মা আর কি। তোমার ওপর তোমার শ্বশুরের যদি কোনো দাবি থাকে, তবে আমারও সেই দাবি আছে যেন, কিন্তু হ্যাঁ। আগে সে তো ঠিক। তারপর অন্যান্য কথাবার্তা চলতে লাগলো। কোথায় বাড়ি ভাড়া নিয়েছে, কিরকম বাড়ি, অফিস থেকে কত দূর, ইত্যাদি। ক্রমে রাত বেশি হচ্ছে দেখে মুকুজ্জে মশাই বিদায় দিলেন। বসন্তকে তার শাশুড়ি ঠাকুর ডেকে পাঠালে এসে অন্দরমহলে ঢুকল। পরদিন বসন্ত উঠে মুখ হাত ধুয়ে চা খাচ্ছে। এমন সময় তার শাশুড়ি ঠাকুরুন এসে আধ ঘোমটা দিয়ে কাছে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ বাবা, নির্মলার কাছে একটা কথা শুনে যে আমার বড় ভাবনা হচ্ছে। কি কথা মা? তোমরা অফিস নাকি রাত্রিরে বাবা? হ্যাঁ মা, তাই বটে। সন্ধেবেলা আমাদের খবরের কাগজ বেরোয় কিনা, তাই রাত 9টা 10টার সময় আমাকে একবার অফিস যেতে হয়। সারা রাত সেখানে থাকতে হয়, আবার ওই দিনের বেলায় 2-4 ঘন্টার জন্য গিয়েও একটু দেখাশোনা করে আসতে হয়। তবেই তো, বরং যে ভাবনার কথা বাবা, তুমি নাকি নির্মলাকে বলেছ যে দিন রাত থাকার জন্য একটা ঝি ঠিক করে রেখেছ, সেই তোমায় রাত্রে আগলাবে, তোমার ভয় কি? কিন্তু নির্মলা যে মোটেই সাহস পাচ্ছে না বাবা, বিদেশ বিভুই, তাই ছেলে মানুষ, সারা রাত বাড়িতে একটা পুরুষ মানুষ থাকবে না, অসুখ বিসুখ আছে, দায় বিপদ আছে। অফিস থেকে তোমায় যদি ডেকে আনতে হয় তো কে যাবে বলো দেখি? নির্মলা তো ভেবে ভেবে সারা হয়ে যাচ্ছে বাবা। কর্তাও তো কতক্ষণ শুনে মাথায় হাত দিয়ে বসে পড়েছে। সেজন্য কোনো ভাবনা নেই মা। আমি যে বাড়িটা নিয়েছি সেটা একটা বড় বাড়ির আধখানা অংশ। এক অংশে বাড়িওয়ালা সপরিবারে বাস করেন, আর এক অংশ আমাকে ভাড়া দিয়েছেন। অবশ্য 2 অংশই আলাদা আলাদা, সদর দরজা, কল, পায়খানা সবই আলাদা। 2 বাড়ির 1তলা 2তলার মাঝখানে দরজা জানলা আছে, আর সেই দরজা খুললেই 2 বাড়ির মেয়েদের স্বচ্ছন্দে যাতায়াত চলতে পারে। বাড়িওয়ালা বাবুটির প্রবীণ বয়স, অতি ভদ্রলোক, আর তিনি আমায় বলেছেন, কোনো ভাবনা নেই তোমার, আমরা আছি, দেখবো শুনবো যখন যা দরকার। এই সময় দত্তমশাই এসে সেখানে দাঁড়ালেন। বললেন, বাবা বসন্ত, এক কাজ করো, তুমি 3 রাত্রি জি রেখেছো, বেশ, সেও থাক। রামাকেও তুমি সঙ্গে নিয়ে যাও। রামা নির্মলাকে কোলে পিঠে করে মানুষ করেছে। বাড়িতেও থাকলে নির্মলার কোনো ভয় থাকবে না, আর আমরাও একটু নিশ্চিন্তে থাকতে পারবো। বসন্ত বলল, রামাকে নিয়ে যেতে বলছেন? তাহলে দত্তমশাই বুঝলেন রামাকে নিয়ে যেতে জামাইয়ের তেমন ইচ্ছে নেই। বললেন, তুমি কেন দোনামোনা হচ্ছ তা আমি ভালোই বুঝতে পারছি। অবশ্য এখন তোমার অল্প মাইনে,
তাই কলকাতার খরচ পেরে উঠবে কিনা তাই ভাবছো তো? রামাকে কেবল দুবেলা দুটো খেতে দিও, ও মাইনে যেমন এখান থেকে পায় তেমনই পাবে। আর দ্বিমত করো না বাবা, ওকে সঙ্গে করে নিয়ে যাও, ওর দ্বারা তোমার অনেক উপকারও হবে, মিলিয়ে নিও। আগে আপনি যখন আদেশ করছেন তখন ওকে নিয়েই যাব। দত্তমশাই মেয়ে জামাইকে গাড়িতে তুলে দিলেন। হারান মুখুজ্জেও সঙ্গে গিয়েছিলেন। ট্রেন ছাড়ার সময় বসন্তকে তিনি গত দিনের আবেদনের কথাটা মনে করিয়ে দিলেন। নির্মলা কলকাতার বাসায় ঢুকে দেখল বাড়িখানা ছোট হলেও সুন্দর করে সাজানো। দোতলায় মাত্র দুটো ঘর, কিন্তু ঘরগুলো বেশ বড় বড়। দেয়ালগুলো সুন্দর পেন্টিং করা, মেঝেগুলোতে চকচকে সাদা কালো মার্বেল পাথরের টালি বসানো। ধপধপে নেটের মশারি দেওয়া দুখানা মেহগিনি পালিশ খাট পাশাপাশি রাখা। ভালো ভালো চেয়ার টেবিল রয়েছে। দেয়ালে মানুষ সমান দুখানা বড় বড় বেলজিয়াম আয়না টাঙানো। দুই ঘরে ইলেকট্রিক আলো ঝুলছে। জানালা দরজাগুলোতে চিকনের পর্দা দেওয়া। একতলার ঘরগুলো বেশ বড়, আলো বাতাস যথেষ্ট। সুন্দর একটা স্নানের ঘর, তার শুধু মেঝেতে নয়, আধখানা দেয়াল পর্যন্ত মার্বেল টালি বসানো। কলকাতাবাসী খোঁজখবর রাখা কেউ এই বাড়িখানা দেখলে বলতো, পাগল নাকি, এই বাড়ির ভাড়া 50 টাকা। কিন্তু নির্মলা বা আমার কাছে ভাড়ার এই অসঙ্গতি ধরা পড়ল না। তবে আসবাবগুলো দেখে নির্মলা বলল, হ্যাঁ গা, এইসব তুমি কিনেছ? এসব তো দামি দামি জিনিস, অনেক টাকার জিনিস। বসন্ত হেসে বলল, এসব একটাও আমার নয়, আমি এত টাকা কোথায় পাবো? নির্মলা জিজ্ঞেস করল, কার তবে এসব? বাড়িওয়ালার? না না, আমাদের অফিসের বড় সাহেব সেদিন বিলেত গেলেন কি না, 1 বছরের ছুটি নিয়েছেন তিনি। আমাকে বললেন, বসন্ত, আমার আসবাবগুলো রাখার জন্য মিছিমিছি 1 বছর বাড়ি ভাড়া কেন গুনবো? তার চেয়ে কতক ছোট সাহেব রাখুন, কতক তুমি রাখো, আমি এসে আবার নেব। বেশ যত্ন করে রেখো যেন নষ্ট না হয়। আমি দেখলাম আমায় কিছু কিছু আসবাব তো কিনতেই হবে, একেবারে সব পারবো না অবশ্যই। মাসে মাসে 2-1টা করে কিনতে হবে। আপাতত এইগুলোতেই কাজ চালাই, তারপর সাহেব এলে তখন নিজের কেনা যাবে। সাহেবের বাড়ি থেকে এগুলো বয়ে নিয়ে আসতে মুটে ভাড়াই গেল প্রায় 17 টাকা। অবশ্য সাহেবই দিলেন। ও বাবা, মুটে ভাড়া 17 টাকা? আর এইসব এইসব এই ইলেকট্রিক পাখাগুলো? এগুলোও সব বড় সাহেবের জিনিস। সে রাত বসন্ত বাড়িতেই রইল। বলল, 2 দিনের ছুটি নিয়েছিলাম কি না, কাল খাওয়া দাওয়ার পর দিনের বেলা একবার বেরোতে হবে, তারপরে আবার রাতে যেতে হবে। 1 সপ্তাহ পর একদিন নির্মলা তার স্বামীকে বলল, হ্যাঁ গা, এবারের ভাড়া নাকি শুনলাম 100 টাকা। তুমি যে বলেছিলে 50 টাকা। কি বললে তোমায়? বাড়িওয়ালা বাবুর মেয়ে সুহাসের সাথে আমার ভাব হয়েছে কি না, তুমি যখন দুপুরবেলা কাজে বেরিয়ে যাও তখন আসে। আমি লুডো খেলতে শিখিয়েছে গো, আমি লুডো খেলি। আজ আমাকে সুহাস জিজ্ঞেস করলে, তোমার স্বামীর মাইনে কত ভাই? আমি বললাম 150 টাকা। সে বললে, কখনো নয়, তোমার স্বামীর মাইনে নিশ্চয়ই বেশি। যা 150 টাকা মাইনে, সে কি কখনো মাসে 100 টাকা ভাড়া দিয়ে থাকতে পারে? বসন্ত হেসে হেসে বলল, আচ্ছা, বুঝেছি। আমি এই বাড়ি যখন ভাড়া নিই তখন ওই বাড়িওয়ালা আমায় বলেছিলেন যে অনেক খরচাপাত্রি করে বাড়ি তৈরি করেছি, আর এই বাড়ির 100 টাকার ভাড়াই আমি ধার্য রেখেছিলাম। কিন্তু 100 টাকা তো কেউ দিতে চায় না, খালি পড়ে থাকে। তার চেয়ে আপনাকে 50 টাকায় দিচ্ছি, কিন্তু কাউকে বলবেন না যেন। কেউ যদি জিজ্ঞাসা করে তখন বলবেন 100 টাকা, কেননা আপনি যদি অন্য বাড়িতে উঠে যান তাহলে কেউ আর ওই 50 টাকার বেশি ভাড়া দিতে চাইবে না। মেয়েদের পেটে তো আর কথা থাকে না, তাই বোধহয় বাড়িতে বলেছেন 100 টাকা ভাড়া পান। কি বুঝলে? ও, এতক্ষণে বুঝতে পারলো। ফের যদি কথা ওঠে তো তুমি বলো যে হ্যাঁ, 100 টাকায় ভাড়া ঠিক হয়েছে বটে, তবে ওকে সব টাকা দিতে হয় না পকেট থেকে, অর্ধেক বাড়ি ভাড়া অফিস থেকে পান। আচ্ছা, তাই বলবো। সকালে বসন্ত যখন আসে তখন বেলা প্রায় 9টা। এসে স্নান খাওয়া করে তারপর একটু বিশ্রাম করে আবার বেরিয়ে যায়।
কোনোদিন বিকেল 5টায়, কোনোদিন 6টায় ফিরে আসে, আবার রাত 9টা কিংবা 10টার সময় বেরিয়ে যায়। প্রথম দিনই সে নির্মলাকে বলেছিল, রাতের জন্য আমার খাবার করো না, অফিসে গিয়ে খাই কি না। রাত্রে যারা কাজ করে এই অফিসেই রোজ তাদের জন্য খানা তৈরি হয়, অফিসের খরচই। তাই নির্মলা একবেলা রাঁধে আর দুবেলা খায়। দুর্গাঝি রামার স্বজাতীয়, সে নিজের জন্য আর রামার জন্য রাঁধে। সেও একবেলা রাঁধে, তাই সন্ধ্যাবেলা বাড়িতে উনুন জ্বলে না। বসন্ত রামাকে বাজার চিনিয়ে দিয়েছে, বাজার হাট সেই করে। দুর্গাঝি গোয়ালা বাড়িতে গিয়ে দাঁড়িয়ে থেকে খাঁটি দুধ দুইয়ে আনে। একদিন রামা বলল, জামাই বাবু, আপনার আপিসটি তো চিনিয়ে দিলেন না। যদি কোনো দরকারে কখনো যেতে হয়। আরো দিন কতক যাক, নিয়ে যাবো একদিন সঙ্গে করে। কলকাতার পথ খাটাকে একটু অভ্যেস হোক, নইলে শেষে কি মোটর চাপা পড়ে বুড়ো বয়সে প্রাণ খোয়াবি? একদিন সন্ধ্যার সময় বসন্ত বাড়ি এলে নির্মলা হাসতে হাসতে বলল, ওগো, আজ না সুহাস আমায় একটা ভারী মজার কথা বলেছে। কি কথা? ও বললে কি জানো? বললে তোমার স্বামী রোজ রাত্রে বাড়ি থাকেন না, বাড়িতে খানও না, রাত 9টা-10টার সময় চলে যান, আবার পরের দিন বেলা 9টায় আসেন। কেন বলো তো কি? আমি বললুম, কি করবেন ভাই, ছাপাখানার চাকরি, সারা রাত খবরের কাগজ ছাপেন, সকালবেলা কাগজ বেরোয় তো, কাজে রাতে বাড়ি ফিরতে পারেন না। সে তখন বললে, তুমি ভাই সরল মানুষ, আমার স্বামী যদি আমাকে ওই কথা বলতেন না, আমি কিন্তু বিশ্বাস করতুম না। আমি মনে করতাম আমায় বুঝি ওইসব বোকা বুঝিয়ে। বোকা বুঝিয়ে কি? থাক যাও, আমি বলবো না, সে ছাই কথা। তোমার সখী এই কথা বললে যে, আমি হলে মনে করতাম যে আমাকে বোকা বুঝিয়ে হয়তো আমার স্বামী কোনো কুস্থানে গিয়ে রাত কাটান, তাই তো? নির্মলা হাসতে হাসতে বলল, হ্যাঁ তাই। তবে তবে এমন রূঢ়ভাবে বলেনি, বলেছিল অন্য কোথাও হাওয়া খেতে যান। প্রথমে তো আমি হাওয়া খাওয়া মানেই বুঝতে পারিনি, শেষে সে বললে। তুমি কিন্তু ইশারাতেই বুঝতে পেরেছো বলো? উফ, তোমার না খুব বুদ্ধি কিন্তু। হ্যাঁ। বসন্ত হাসতে লাগলো, বলল, সুহাস আর কতদিন বাপের বাড়ি থাকবে? পুজো পর্যন্ত। পুজোর সময় ওর বর আসবে, পুজোর পর ওকে নিয়ে আবার পশ্চিমে চলে যাবে। এর কয়েকদিন পরে একদিন বসন্ত এসে বলল, হ্যাঁ গো, তুমি ভ্রান্তি বিলাস পড়েছ? হ্যাঁ পড়েছি, তুমি তো সেই বই কিনে বাপের বাড়িতে আমায় দিয়ে এসেছিলে। কেন? আচ্ছা, কাল বেলা 2টোর সময় আমি কোথায় ছিলাম? কাল সারাদিন আমি একবারও বেরিয়েছিলাম বাড়ি থেকে? কেন? তুমি তো এইখানে শুয়ে ঘুমোচ্ছিলে। একটা ভারী মজা হয়েছে। আজ দুপুরের পর আমি অফিসে গেলে একজন মায় বললে, কাল বেলা 2টোর সময় মোটরে চড়ে আপনি কোথায় যাচ্ছিলেন? আমি বললাম, কই, আমি তো কোথাও যাইনি, আমি তো কাল সারাদিন বাড়িতেই ছিলাম। সে বললে, বিলক্ষণ, আপনি একখানা হলদে রঙের মোটরে চড়ে হ্যারিসন রোড দিয়ে কোথায় যাচ্ছিলেন, একজন বুড়ো মতো লোক আপনার পাশে বসেছিল, আর আপনি বলছেন আমি যাইনি। আমি বললাম, আরে না, আমি নই। তাহলে নিশ্চয়ই আমার মতো চেহারার অন্য কাউকে দেখেছেন আপনি। সে কিছুতেই আমার কথা বিশ্বাস করে না, বুঝলে, খালি বলে, না নিশ্চয়ই আপনি, ঠিক আপনারই মতো চেহারা, একই রকম পাঞ্জাবি গায়ে, চাদর এরকম খুলে গায়ে জড়ানো, আপনি ছাড়া অন্য কেউ হতেই পারে না। কি ঠিক ভ্রান্তি বিলাস নয়? ভারী আশ্চর্য তো। কয়েকদিন পর নির্মলা একদিন সন্ধ্যাবেলা তার স্বামীকে বলল, হ্যাঁ গা, তুমি অফিস থেকে অন্য কোথাও গিয়েছিলে কি? বসন্ত বলল, না, কেন বলে দেখি? সুহাসের মুখে শুনলাম আজ তার বাবা নাকি দেখেছেন একখানা হলদে মোটরে চড়ে তুমি হাওড়া স্টেশনের দিকে যাচ্ছ। বসন্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাই তো, ভারী মুশকিল হলো যে, নিশ্চয়ই সেই লোকটা, বুঝলে। আচ্ছা, আমি বাড়ি না থাকার সময় সেই লোকটা এসে যদি তোমায় ডাকে, তাহলে তো তুমি স্বচ্ছন্দে তার সাথে চলে যাবে। নির্মলা শিউরে উঠল। রক্ষে করো। বসন্ত বলল, কেন, মন্দ কি? গরিব স্বামীর বদলে ধনী স্বামী পাবে, মস্ত মোটরে চড়ে চলে যাবে, আমি বেচারি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকবো। দেখতে দেখতে আশ্বিন মাস এসে পড়ল। সুহাসিনীর স্বামী পশ্চিম থেকে এলেন। তিনি বসন্তের সমবয়সী। দুজনের আলাপ পরিচয় হল।
সপ্তমী পুজোর দিন বেলা 5টার সময় বসন্ত বলল, আজ আমি এখনই বেরোচ্ছি, অফিসে কাজ বেশি পড়েছে, আজ আর সন্ধ্যাবেলা আসতে পারবো না, কাল একেবারে বেলা 9টার সময় আসবো। নির্মলা বলল, ভেলা চাকরি হয়েছে বাপু। হ্যাঁ, পুজোর 3টে দিনও তোমার ছুটি নেই? ছুটি চুলোয় যাক, কাজের আরো বেশি ভিড়। রেল, পোস্ট অফিস, খবর কাগজের অফিসে আর যারা থিয়েটারে চাকরি করে তাদের পালে পর্বণে তো কোনো ছুটি নেই, বরং কাজ 4 গুণ বেড়ে যায়, বুঝলে? স্বামী চলে গেলে নির্মলা সুহাসিনীর কাছে দুর্গাকে পাঠিয়ে একখানা উপন্যাস আনিয়ে সেটাই পড়তে বসল। অন্যদিন সন্ধেবেলা সে গা ধোয়, জামা কাপড় বদলায়। আজ তার সেসব কিছু করার তাগিদ হলো না। 6টার সময় সুহাসিনী এসে বলল, তোমার জির কাছে শুনলুম দাদাবাবু নাকি আর সন্ধ্যাবেলা আসবেন না। নির্মলা বলল, হ্যাঁ, সে তো সেই 5টার সময় বেরিয়ে গেছে। সুহাসিনী জিজ্ঞেস করল, এক কাজ করবে ভাই, কি? আমরা থিয়েটার যাচ্ছি। আমার আর মার জন্য উনি একটা বক্স নিয়েছে। মা প্রথমে যাবেন বলেছিলেন, এখন আর কিছুতে যেতে চাইছেন না। তো তুমি খুকিকে নিয়ে চলো না ভাই আমার সঙ্গে। নির্মলা বই বন্ধ করে বলল, যাব, কিন্তু কিন্তু ওকে তো বলা হয়নি। তার জন্য কি আর হয়েছে? তোমার উনি কোথায় বসবে? উনি কখনো বক্সে বসেন না, বলেন মেয়েদের সঙ্গে বসতে নাকি আমার লজ্জা করে। চলো চলো, কাপড় চোপড় ছেড়ে না, খুকিকে দুধ টুধ খাওয়াও। ঠিক 7টার সময় বেরোবো কিন্তু। হ্যাঁ, কি বই হবে গো? কৃষ্ণকান্তের উইল। সেই সেই ভ্রমর রোহিণী টোহিনী? হ্যাঁ হ্যাঁ, যেতে তো ইচ্ছে করছে খুবই। রামাকেও নিয়ে চলো। তুমি আমি একখানা গাড়িতে যাব, আর রামা কোচ বাক্সে বসে যাবে। এখন উনি ট্রামে যাবেন বলেছেন তো। আচ্ছা, রামাকে জিজ্ঞাসা করি, দাঁড়াও। বলে নির্মলা তাকে ডাকল। রামা এলে নির্মলা তাকে সুহাসিনীর প্রস্তাবের কথা জানিয়ে জিজ্ঞেস করল, তোদের জামাইবাবুকে কিছু জিজ্ঞেস করা হয়নি? এভাবে গেলে তিনি শেষে রাগ করবেন না তো রামুদা? রামা বলল, না, রাগ করবেন কেন? কোনো খারাপ কাজ তো করা হচ্ছে নি। তাই নির্মলা থিয়েটারে যাওয়ার নিমন্ত্রণ গ্রহণ করে নিজে সাজগোজ করতে বসল। নির্মলা আর সুহাসিনী যখন তাদের নির্দিষ্ট বক্সে ঢুকল, তখন নাটক শুরু হয়ে গেছে। দুজনে বসে এক মনে নাটক দেখতে লাগলো। প্রথম অঙ্ক শেষ হলে আলো জ্বলে উঠল। সোডা, লেমনেড, পান, সিগারেটওয়ালারা মহা কোলাহল বাঁধিয়ে তুলল। নির্মলা আর সুহাসিনী অন্যান্য বাক্সের অধিকারিণী মহিলাদের পোশাক আশাকের পরিপাট্য দেখতে লাগলো। কোনো কোনো বক্সে মহিলাদের সঙ্গে 2-1 পুরুষও বসে আছে। তারপর তারা নিচে তাকালো। সুহাসিনী হঠাৎ বলে উঠল, হ্যাঁ ভাই, ওই লোকটা খুকির বাবা না? ওই যে গো, একেবারে একেবারে সামনের সিটে দেখো না, ওই গদিয়াটা বেঞ্চির মাঝখানটা, ওই যে ওই যে ওই যে ওই যে। নির্মলা বলল, হ্যাঁ, তিনিই তো। তা এখানে তিনি কি করে এলেন? বলে গেলেন যে সন্ধ্যে থেকে নাকি অফিসে খুব কাজ। সুহাসিনী বলল, তা কিছু আশ্চর্যের নয়। খবর কাগজওয়ালাদের আবার থিয়েটারের অভিনয় সমালোচনা লিখতে হয় কিনা, নইলে তারা বিজ্ঞাপন দেবে কেন? ওর অফিস থেকে আর কাউকে না পেয়ে হয়তো ওকেই পাঠিয়েছে বোধহয়। কি গো? নির্মলা যেন সান্ত্বনা পেয়ে বলল, তাও হতে পারে বটে। খুকি এই সময়ে বায়না ধরল, ও মা, 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 আমি বাবার কাছে যাব। ও মা, বাবার কাছে যাব। ও মা, মা, এখান থেকে আমি ভালো দেখতে পাচ্ছি না তো, আমি বাবার কাছে গিয়ে বসবো। ও মা। নির্মলা বলল, কি করে যাবি? কোথা দিয়ে কোথা যেতে হয় তা তুই কি জানিস? শেষে হারিয়ে যাস যদি। উনি যদি আমাদের দেখতে পান তাহলে নিশ্চয়ই এখানে আসবেন, তখন তুই না হয় সঙ্গে যাস। চোখাচোখি হওয়ার আশায় নির্মলা এক দৃষ্টে সেদিকে তাকিয়ে রইল, কিন্তু উদ্দিষ্ট ব্যক্তি ওপরে তাকাল না। ক্রমে কনসার্ট থামল, আলো নিভল, দ্বিতীয় অঙ্ক আরম্ভ হয়ে গেল। দ্বিতীয় অঙ্ক শেষে আলো জ্বললে দেখা গেল নিচের সে আসন খালি, সেখানে কেউই নেই। একটু পর নির্মলা দেখল তার সামনে উল্টো দিকের বক্সে তার স্বামী ঢুকে 2 মহিলার সঙ্গে কথা বলছেন। দুজনেই যুবতী, একজন মোটা, একজন রোগা। দুজনের মাঝখানে একটা 7-8 বছরের ছেলে বসে আছে।
দেখে নির্মলা খুব অবাক হলো। সুহাসিনী মুখ টিপে হাসল। খুকি বলল, ও মা, বাবা ওখানে এসেছে তো, আমি বাবার কাছে যাই? যাই না মা, যাই। নির্মলা বলল, যা গিয়ে ডেকে আজা। মেয়েটি চলে গেল। নির্মলা সুহাসিনীকে জিজ্ঞেস করল, কি ভাই ওরা? উনি ওদের সঙ্গে কথা বলছেন কেন? সুহাসিনী বলল, তাও আর বুঝতে পারলে না নেকুরা? ওদের দুজনের মধ্যে একটি তোমার উপসতী। ওরই অফিসে তো রোজ রাত্রে তোমার স্বামী চাকরি করতে যান। নির্মলা স্তম্ভিত হয়ে বসে এক দৃষ্টে সেই বক্সের দিকে তাকিয়ে রইল। তার যেন কান্না পেতে লাগলো। আধ মিনিট পরেই দেখল স্বামী সেই বক্স থেকে বেরিয়ে অদৃশ্য হলেন। একটু পরেই খুকি ফিরে এলো। তার চোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছে। নির্মলা ব্যস্তভাবে তাকে কোলের কাছে টেনে জিজ্ঞেস করল, কি খুকি, কি হয়েছে? বল মা। খুকি ফোঁপাতে ফোঁপাতে বলল, ও মা, মা, বাবা বললে আমি তোর বাবা নই। বললে আমি তো তোকে চিনি না বাচ্চা। কার মেয়ে তুই? কোথায় থাকিস? বাবা আমাকে চিনতে পারেনি মা। বলে এসে অভিমানে কাঁদতে লাগলো। নির্মলা বলল, মা সর্বরক্ষে, ছিছিলাম না, কাকে আমার স্বামী বলে মনে করেছিলাম। না রে খুকি, ও তিনি নন। শোন মা, আমার কথা শোন। ঠিক তার মতো দেখতে আর একজন। তুই তার বুকের পাঁজরা, তোকে কি তিনি বলতে পারেন আমি তোর বাবা নই? শোন মা শোন, না না না, কিচ্ছু হয়নি, তোর বাবা নয় রে মা। সুহাসিনী বলল, তুমি কি বলছো ভাই? আমি কিন্তু কিচ্ছুটি বুঝতে পারছি না। কেন? তোমায় কি আমি বলিনি? বলিনি বোধ হয়। সেদিন যে তুমি আমায় বলেছিলে একখানা হলদে রঙের মোটর গাড়িতে উনি হাওড়া স্টেশনে যাচ্ছে, তোমার বাবা দেখে এসেছেন। সে উনি নন গো, ঠিক ওর চেহারা এই কলকাতা আর একজন লোক আছে। সে একখানা হলদে রঙের মোটরে চড়ে বেড়ায়। কত বন্ধু কত সময় তাকে দেখে উনি মনে করেছে। উনি সে কথা আমায় বলেছেন। বলো কি? ব্যাপারখানা তো খুব আশ্চর্য। এই সময় থিয়েটারে ঝিকে সেখান দিয়ে যেতে দেখে নির্মলা তাকে ডেকে বলল, ও জি, তুমি একবার গিয়ে দেখে এসো তো বাচ্চা, একখানা বাড়ির মোটর গাড়ি হলদে রঙের দাঁড়িয়ে আছে কিনা। আর যদি থাকে তো জিজ্ঞেস করো তো ওটা কার গাড়ি। ঝি চলে গেল। কিছুক্ষণ পর এসে বলল, হলদে রঙের মোটর দাঁড়িয়ে আছে বলে ভবানীপুরের হেমন্ত বাবুর গাড়ি। নির্মলা হেসে সুহাসিনীর দিকে তাকিয়ে বলল, শুনলে তো? পরদিন বেলা 9টার সময় বসন্ত বাড়ি এলে নির্মলা জিজ্ঞেস করল, হ্যাঁ গা, কাল তুমি থিয়েটারে গিয়েছিলে? বসন্ত অবাক হয়ে বলল, থিয়েটারে? তুই কি স্বপ্ন দেখলে নাকি? কাল সেই সন্ধ্যে থেকে সকাল 7টা পর্যন্ত মাথার ঘাম মোছার ফুরসত পাইনি, আর আমি যাবো থিয়েটার দেখতে? তুমি তো বেশ। নির্মলা তখন গত রাতের সব ঘটনা খুলে বলল। সুহাস প্রথমে কি সন্দেহ করেছিল তা এবং ঝি পাঠিয়ে খবর নেওয়ার কথাও বলল। শুনে বসন্ত বলল, তাহলে তুমিও তাকে দেখেছো? কি সর্বনাশ! তাহলে সে যদি তোমায় এসে বলতো চলো বাড়ি যাই, তাহলে তুমি তো তাহলে স্বচ্ছন্দে তার সঙ্গে চলে যেতে। বকো না বাবু, যাও। রোজ রোজ এক ঠাট্টা কি মানুষের ভালো লাগে? দূর থেকে দেখেছি বলেই তো আমার ভুলটা হয়েছে। কাছে এসে ডাকলে কি আর আমার ভুলটা হতো? বসন্ত হেসে বলল, আমার নিজের মেয়ে যখন চিনতে না পেরে তাকে বাবা বললে, তখন আমার শ্বশুরের মেয়ে কি আর তফাৎ বুঝতে পারতো? যা হয়ে গেছে হয়ে গেছে, আর কখন আমি তোমার সঙ্গে ছাড়া এক পা বাইরে যাব না। পুজো শেষে সুহাসিনী তার স্বামীর সঙ্গে পশ্চিমে চলে গেল। এই বন্ধুহীন পুরীতে নির্মলা একটা সমবয়সী সহৃদয় সুখী পেয়েছিল। তার অভাবে নির্মলার বড়ই কষ্ট হতে লাগল। কার্তিক মাসের মাঝামাঝি নির্মলার আর এক বিপদ উপস্থিত হল। সন্ধ্যের পর নিয়ম মতো বসন্ত অফিসে চলে গেল, কিন্তু তার পরদিন নির্দিষ্ট সময় এসে ফিরে এলো না। 10টা বাজলো, 11টা বাজলো,
তবুও স্বামী না আসায় নির্মলা বড়ই দুশ্চিন্তায় পড়ে গেল। রামাকে ডেকে বলল, রামুদা, তুমি একবার অফিসে গিয়ে খবর নিয়ে এসো না গো, কি হলো, কেন এখনো এলেন না, কিছু তো বুঝতে পারছি না। রামা বলল, কতদিন তো বলেছি, আমাকে কি জামাই বাবু তার অফিস চিনিয়ে দিয়েছেন যে যাব? নির্মলা কাঁদতে কাঁদতে বলল, তাহলে কি হবে রামুদা? বাড়িওয়ালা বাবুকে বলি যে তিনি বোধহয় অফিস চেনেন, তাকে সঙ্গে করে নিয়ে যাই। তুমি যাও দাদা, শিগগির যাও, একবার তাড়াতাড়ি যাও। নির্মলা দুশ্চিন্তা নিয়ে রামার আসার অপেক্ষায় রইল। হঠাৎ মাঝের দরজা খুলে বাড়িওয়ালা বাবুর স্ত্রী এসে প্রবেশ করে বললেন, তা হ্যাঁ বাছা, রামু বলছে আজ ছেলে নাকি বাড়ি আসেননি। নির্মলা বলল, হ্যাঁ মা, আমি বড় ভাবনায় পড়েছি, কি হবে মা গো? ভয় কি, হয়তো কোনো কাজে আটকে পড়েছেন। তিনি বললেন মেয়েকে জিজ্ঞাসা করে এসো জামাই কোন অফিসে চাকরি করেন, তাহলে উনি এখনই গিয়ে খোঁজ নিয়ে আসবেন। নির্মলা কাঁদতে কাঁদতে বলল, খবরের কাগজের অফিসে কাজ করে। তা তো হলো, কিন্তু কিন্তু কোন খবরের কাগজের অফিসে? ইংরেজি খবরের কাগজ। কিন্তু সে কাগজের নামখানা কি? ইংরেজি খবরের কাগজ তো অমন কত বেরোয় গো মা কলকাতায়। তা জানি না মা, ইংরেজি খবরের কাগজ শুধু এইটুকুই জানি। বাড়িওয়ালা স্ত্রী বললেন, আচ্ছা আচ্ছা, তুমি চিন্তা করো না বাচ্চা, আমি কর্তাকে জিজ্ঞেস করে আসি, দাঁড়াও। বলে তিনি চলে গেলেন। 5 মিনিট পর ফিরে এসে বললেন, উনি ট্যাক্সি করে বেরিয়ে গেলেন, বললেন সমস্ত প্রধান প্রধান ইংরেজি খবরের কাগজের অফিসেই আমি যাব, গিয়ে খোঁজ করব। না মা, তুমি এবার কিছু খেয়ে নাও মা, বুঝলে, খেয়ে নাও মা। নির্মলা তখনও খায়নি জেনে তিনি তাকে খাওয়ানোর জন্য পিড়াপিড়ি করতে লাগলেন। নির্মলা বলল, না মা, তার খবর না পেলে আমি কিছুতেই খেতে পারবো না। আমার গলা দিয়ে অন্ন জল করবে কেন বলো দেখি? অবশেষে অনেক কষ্টে তিনি নির্মলাকে 1 গ্লাস শরবত খাইয়ে ঘরে গেলেন। বেলা 1:30টার সময় বাড়িওয়ালা বাবু ফিরে এলেন। তাঁর স্ত্রী এসে নির্মলাকে জানালেন কলকাতার সমস্ত ইংরেজি দৈনিকের অফিসে তিনি গিয়েছিলেন, কিন্তু বসন্ত কুমার বসু কেউ কোথাও চাকরি করে না। নির্মলা কাঁদতে কাঁদতে বলল, আমার বাবাকে এখানে আসার জন্য টেলিগ্রাফ করে দিতে বলো। নির্মলা বাবার ঠিকানা বলে দিল। সূর্য অস্ত গেল, সন্ধ্যা হলো, তবুও বসন্তের দেখা নেই বা তার তরফ থেকে কোনো খবর নেই। বাবাও এসে পৌঁছলেন না। রাত 11টার সময় দরজার কড়ায় খটখট করে আওয়াজ হল। বাবা এসেছেন মনে করে নির্মলা নিজে ছুটে গিয়ে দরজা খুলে দিল। একটা 7-8 বছরের ছেলের হাত ধরে তার স্বামী দাঁড়িয়ে। তার চুল উস্কো খুস্কো, মুখ শুকিয়ে আধখানা হয়ে গেছে। সে ভাঙা গলায় ডাকল, নির্মলা। সেই মুহূর্তে খোলা দরজার ভেতর দিয়ে নির্মলার নজরে পড়ল হলদে রঙের বড় এক মোটর কার বাইরের বারান্দার নিচে রাস্তার ওপর দাঁড়িয়ে রয়েছে। নির্মলা একটা অস্ফুট ভয়ের শব্দ করে 2-3 পা পিছিয়ে গেল। ভয় নেই নির্মলা, তোমারই স্বামী আমি, অন্য কেউ নই। এইমাত্র নিমতলার ঘাট থেকে ফিরছি। সেদিন থিয়েটারে বক্সে যে রোগা স্ত্রীলোককে দেখেছিলে, সে সত্যি তোমার সতীন, উপসতীন নয়। আমার আমার প্রথমা স্ত্রী। তাকে এইমাত্র পুড়িয়ে এলাম।
এই ছেলেটিকেও সেদিন তুমি বক্সে দেখেছিলে। এ নাও, আজ থেকে খোকা তোমারই ছেলে হলো। ছেলেটি এই কথায় হাউমাউ করে কাঁদতে লাগলো। মুহূর্তে নির্মলা সমস্তই বুঝতে পারে। সে ছুটে গিয়ে খোকাকে কোলে তুলে নিল, স্বামীর হাতখানা ধরে বলল, ভেতরে এসো। বসন্ত বা বলা ভালো হেমন্ত, কারণ হেমন্তই তার আসল নাম। সে বলল, দাঁড়াও, গাড়িটার ব্যবস্থা করে আসি। বলে সে বাইরে গিয়ে বলল, বিনোদ, গাড়ি নিয়ে একবার নিমতলায় যাও, ওদের সব বাড়ি পৌঁছে দিয়ে গাড়ি সেখানেই রেখো। আজ রাত্রে আমি আর খোকা এইখানে রইলাম, কাল বেলা 9টার সময় আবার গাড়ি নিয়ে আসবে। নির্মলা রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি লেবু দিয়ে চিনির শরবত তৈরি করে স্বামীকে আর খোকাকে খাইয়ে বলল, হ্যাঁ গা, দুটো ভাত চড়িয়ে দি, ভাতে ভাত। হেমন্ত বলল, আমি তো কিছুই খেতে পারবো না, খোকাও বোধ হয় ভাত হতে হতে ঘুমিয়ে পড়বে। দুধ টুধ থাকে তো ওকে একটু দাও। আজ সারাদিন বোধ হয় তোমার খাওয়া হয়নি। না হওয়ার মধ্যেই। কদিন থেকে খোকার মা খুব অসুখে পড়েছিলেন জানো তো। কাল রাত 10টার সময় ভবানীপুরের বাড়িতে গিয়ে দেখলাম তার অবস্থা অত্যন্ত খারাপ। জীবনের আশা ডাক্তারেরা সব ছেড়েই দিয়েছে। সেই তখন থেকে আজ বেলা 3টে অবধি জমে মানুষের সে কি যুদ্ধ। আর 3টের সময় সব শেষ হয়ে গেল। জোগাড় যন্তর করে বেরোতে বেরোতে সন্ধে হলো। আর আমি না সাথে তুমি কত ভেবেছ তা মাঝে মাঝে মনে পড়েছে বটে, কিন্তু কিন্তু কাউকে দিয়ে যে একটা খবর পাঠাবো তা পেরে উঠলাম না। তোমার খাওয়া দাওয়া হয়েছে? দুপুরবেলা শরবত খেয়েছি। তা কি জানি। আচ্ছা, দুটো ভাত চড়িয়ে দাও, দুজনই খাবো এখন। খুকি কোথায়? সে ওপরে ঘুমাচ্ছে। তুমি ওপরে চলো। আচ্ছা, তাই চলো। দোতলায় গিয়ে নির্মলা খোকাকে কোলে করে সোফার ওপর বসে তাকে দুধ আর সন্দেশ খাওয়াতে লাগলো। হেমন্ত খাটের ওপর বসে ঘুমন্ত খুকিকে কোলে তুলে নিয়ে তার মুখে চুমু খেতে খেতে বলতে লাগলো, মা, আমায় বাবা বললে যে আমি তোর বাবা নই। এই বলে বাচ্চা আমার সেদিন কেঁদেছিল। আমি তোর বাবা নই, এই কথাটা বলতে আমার বুকটা ফেটে গিয়েছিল রে। তাকে তুই জানিস? বলে হেমন্ত ঘুমন্ত মেয়েকে বুকে চেপে ধরল। পরদিন বেলা 10টার ট্রেনে দত্তমশাই এসে উপস্থিত হলেন। সমস্ত ব্যাপার শুনে তিনি কিছুক্ষণ স্তম্ভিত হয়ে বসে রইলেন। প্রথমটা জামাইয়ের ওপর মনে মনে তার খুব রাগ হলো, কিন্তু শেষে যখন শুনলেন সম্প্রতি ইংলিশম্যানে চাকরিটা করার কথাটা বানানো হলো, প্রথমে বলা দালালি ব্যবসাটা খাঁটি সত্য, সে ব্যবসা বিশেষ জাঁকালু রকমের এবং সে ব্যবসা থেকে বাবাজি বছরে লক্ষাধিক টাকা রোজগার করে থাকেন, তখন তার সমস্ত রাগ জল হয়ে গেল। পরদিন দত্তমশাই জামাইকে জিজ্ঞেস করলেন, আচ্ছা বাবাজি, প্রথম যখন তোমার সঙ্গে আমার দেখা, তখন তুমি পরিচয়টি গোপন করেছিলে কেন? হেমন্ত বলল, আগে
নির্মলাকে বাড়ি নিয়ে যাওয়ার সময় গঙ্গার ঘাটে আপনি যখন পাল কিনেছিলেন, আপনি আমার নাম জিজ্ঞেস করলেন। আমি তখন প্রকৃত নামই বলেছিলাম, হেমন্ত কুমার বসু। বাড়ি গিয়ে আপনি আমায় বসন্ত বসন্ত বলে ডাকতে লাগলেন। আমি প্রতিবাদ করিনি, কারণ তা করার দরকার মনে করিনি। উরিব সেজেছিলে কেন? আগে কুলিন কায়েতের ছেলে, 30 বছর বয়স হয়েছে। গরিব না সাজলে ততদিন পর্যন্ত আইবুড়ো থাকার কৈফিয়ত কি দিই? আর প্রকৃত কথা জানলে আপনি কি আর সতীনের ওপর মেয়ে দিতেন? নির্মলা একটা বড় চিঠিতে সুহাসিনীকে সমস্ত ব্যাপার জানালো। শেষে লিখল, তুমি যা অনুমান করেছিলে তাই সত্যি হয়ে দাঁড়ালো। উনি রাত্রে চাকরি করতে যেতেন না, আমাকে বোকা বুঝিয়ে হাওয়া খেতেই যেতেন বটে। তবে সৌভাগ্যের বিষয় যে সেটা বিশুদ্ধ হাওয়া গো, দূষিত হাওয়া নয়। পরলোকগতা স্ত্রীর শ্রাদ্ধ ক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত নির্মলাকে হেমন্ত এই বাড়িতেই রাখল। তারপর একটা ভালো দিন দেখে হেমন্তের জননী তার নতুন বউকে আনিয়ে বরণ করে ঘরে তুললেন। শেষ হলো আজকের গল্প, শ্রী প্রভাত কুমার মুখোপাধ্যায়ের নতুন বউ। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। দেখা হচ্ছে পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্পের সাথে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।